নির্বাচন হলে ওই সরকারকে চলে যেতে হবে, নির্বাচন না হলে ওই সরকারকে চলে যেতে হচ্ছে। তো এই সরকার চলে যাচ্ছে, চলে যাওয়ার আগে একটা মেসেজ দিয়ে যাচ্ছে সেই লুকিং ফর শত্রুস বাবরের মতো, যে আমরা ভারতের শত্রু, ভারত বিদ্বেষী, ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছি বলেই আজ আমাদেরকে সরে যেতে হলো। এবং তাদের যারা জেনারেশন, পরবর্তী জেনারেশন, তাদের কাছে ওই মেসেজ দিয়ে যাবে, তোমরা আগামীতে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, প্রস্তুত হও, এবার আমরা চেষ্টা করেছি, পারিনি, ভবিষ্যতে যেন তোমরা সফল হও। ওই রকম একটা জায়গায় তাদের ভিতরে একটা হিরোইজম তৈরি থাকবে ভারত বিরুদ্ধে, এবং এইভাবেই এই সরকারের পতন হবে। এই সরকারের পতন আপনারা দেখতে পারবেন জানুয়ারির মধ্যেই, এবং একটি বিশাল পরিবর্তন আসতেছে আগামী এক সপ্তাহের মধ্যে। এরকম চলবে, এরকম নির্বাচনের আগ পর্যন্ত এটা চলবে। এবং আপনারা জানেন যে ভারতের ভিসা বন্ধ হয়ে গেছে, এবং ভারত থেকে বাংলাদেশে আসার ভিসা বন্ধ হয়ে গেছে। আপনারা জানেন ভারতীয় হাই কমিশনে আঘাত করা হচ্ছে, ওদিকে বাংলাদেশের হাই কমিশনেও আঘাত করা হচ্ছে। আপনারা জানেন নরেন্দ্র মোদী বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন। তিনি 3 বাহিনীর প্রধান এবং ওখানকার গোয়েন্দা সংস্থার সাথে ভারতে মিটিং করেছেন। উনি ভারতের রাষ্ট্রপতির সাথে মিটিং করেছেন। উনি ওনার অবস্থান জানিয়েছেন এবং 3 বাহিনীকে গ্রিন সিগন্যাল দিয়েছে, যদি কখনো বাংলাদেশকে অ্যাটাক করতে হয় ইমিডিয়েটলি, তাতে সরকারের আপত্তি নাই। সেরকম একটা জায়গায় কিন্তু বাংলাদেশ আর ভারতের সম্পর্ক দাঁড়িয়ে গেছে। আলটিমেটলি এই সম্পর্ক অবনতির জন্য ভারতের চেয়ে বাংলাদেশের দোষ বেশি। গত 16 মাস ধরে ভারতকে যেভাবে একের পর এক উত্তপ্ত করা হচ্ছে এবং পা দাপিয়ে গোলমাল করার চেষ্টা করা হচ্ছে, সেটা যেমন সত্যি, ঠিক একইভাবে পাকিস্তানকে এত বেশি গুরুত্ব দিয়ে দেওয়া হয়েছে যে সেখানে কিন্তু বাংলাদেশ ভারতের শত্রু, পাকিস্তানের বন্ধু। এই সরকার এইটা করছে। এবং আলটিমেটলি আপনারা অনেকেই ভাবছেন ভারতের সাথে বোধহয় যুদ্ধ বেঁধে যাবে, যুদ্ধ বাঁধবে না। এই ঝামেলা চলবে আপনার নির্বাচন পর্যন্ত। এটা হলো নির্বাচনী একটা খেলা। এই সরকারের স্টেক হোল্ডার যারা আছে, আপনার মনে পড়ে যে বিএনপি কিন্তু ভারতীয় শাড়ি পরিয়ে, ভারতীয় চাদর পরিয়ে এই ধরনের আন্দোলনের শুরু করেছিল, ভারত বিদ্বেষী। আবার তলে তলে প্রতি মুহূর্তে ভারতের নেতাদের সাথে তারা কথা বলছেন যে যদি বিএনপি ক্ষমতায় আসে, ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তারা কাজ করবেন। এমনকি মির্জা ফখরুল তার ভাষণে বলেছেন, যারা ভারতের বিরোধিতা করছে তারা রাজাকার, তারা শত্রু। এগুলো আপনারা দেখছেন প্রতিনিয়ত। অন্যদিকে একই অবস্থা জামাতের যে আমির, তিনিও বলেছেন যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে জামাত হবে এবং বাংলাদেশ হবে ভারতের সবচেয়ে বড় বন্ধু। এগুলো আপনারা দেখছেন। এর ভিতরে দেখছেন যে বাংলাদেশ সরকার অনেকগুলো যুদ্ধাস্ত্র কিনছে বিভিন্ন দেশ থেকে, তুর্কিস্তান বা অন্যান্য দেশ থেকে বড় বড় যুদ্ধ যান, বিভিন্ন বিষয়ে সবার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। কিন্তু ভারতের পক্ষ থেকে একটা কথা জানানো হয়েছে গতকাল, যে সেটা হলো যে বাংলাদেশ যতই যুদ্ধাস্ত্র কিনুক এবং যুদ্ধ বিমান কিনুক, তারা কিনে দেশে আনতে পারবে না। কারণ আমাদের সাথে যে চুক্তি আছে, এই চুক্তিতে ভারতের সম্মতি না থাকলে, এই চুক্তি মোতাবেক ভারতের সম্মতি না থাকলে বাংলাদেশ এ ধরনের যুদ্ধাস্ত্র কিনতে পারবে না। তা এটা দেখে গতকাল একটু চিন্তিত হলাম যে এই সরকার আসার পর গত 16 মাস ধরে ভারত আমাদের শত্রু বলছে, কিন্তু ভারতের সাথে বাংলাদেশের কোনো চুক্তি, কিন্তু অতীতের কোনো চুক্তি কিন্তু তারা ক্যান্সেল করেনি। তা যদি ক্যান্সেল না করে এবং ওইরকম একটি চুক্তি যদি থাকে, তাহলে কি করে আপনি যুদ্ধাস্ত্র কিনবেন? এখন এটা আপনাদের বিষয়, কিন্তু ওই যত চিল্লাচিল্লি করুন, এট দ্য এন্ড রেজাল্ট ইজ জিরো। সারা বিশ্বের সমর শক্তিতে ভারত এখন 4র্থ অবস্থানে আর বাংলাদেশ 37 অবস্থানে। এর সাথে তো তিমি মাছের সাথে পুঁটি মাছের যুদ্ধ চলে না, গোলমাল চলে না। তা যা হচ্ছে তাতে ভারতের দুশ্চিন্তাটা বাংলাদেশকে নিয়ে না, ভারতের দুশ্চিন্তা পাকিস্তানকে নিয়ে। পাকিস্তানের সাথে যে সম্পর্ক বাংলাদেশের তৈরি হয়েছে, তাতে তারা সম্পূর্ণভাবে বিশ্বাস করে গত 16 মাস যাবৎ এটা বাংলাদেশ নাম থাকলেও এটা ইস্ট পাকিস্তান হয়ে গেছে। 1947 থেকে 1971 পর্যন্ত
পাকিস্তান আর ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান ছিল, তো সেই রকম সময় যে সম্পর্কটা ভারতের সাথে ছিল সেই একই সম্পর্ক তৈরি হয়েছে গত 16 মাসে। এখন ভারত টের পাচ্ছে যদি পাকিস্তানের সাথে যুদ্ধ হয় বাংলাদেশ থেকেও পাকিস্তান বাহিনী কিন্তু তাদেরকে অ্যাটাক করবে। তো এরকম এর ভিতরে আপনারা দেখছেন যে ভারতের যে কনসুলেটে চট্টগ্রামে এবং যে অফিসারের ভারতের দূতাবাসের যে অফিসারের বাসভবনে চট্টগ্রামে আক্রমণ করা হয়েছে, সেখানে যে 7 জনকে অ্যারেস্ট করা হয়েছে তার ভেতরে একজন হলো পাকিস্তানি নাগরিক এবং সেই আক্রমণ করেছে, বাকিরা বাঙালিরা এদের সাথে ছিল। তার মানে পাকিস্তান এখন ঢুকে গেছে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এবং ভারতের সাথে গোলমালটা বাঁধিয়ে দিয়ে পাকিস্তান তাদের 71-এর প্রতিশোধ নিতে চাচ্ছে এবং পাকিস্তান তাদের যুদ্ধের ফর্মুলায় এগিয়ে যেতে চাচ্ছে, জিততে চাচ্ছে ভারতের বিরুদ্ধে। এই হলো টোটাল পরিস্থিতি। এখন এই পরিস্থিতিতে বাংলাদেশ জড়িয়ে কি হবে? বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। ভারতের সাথে যুদ্ধ শুরু হলে পাকিস্তান এসে বাংলাদেশকে রক্ষা করতে পারবে না, বাংলাদেশটা শেষ হয়ে যাবে। তাতে আমার কাছে যতটুকু খবর আছে তা হলো ভারত এখন যুদ্ধে জড়াবে না, কিন্তু ভারত যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে। মাঝে মাঝে ওই সার্জিক্যাল অ্যাটাক হবে আপনার ড্রোন দিয়ে বিভিন্ন জায়গায়, সেই অ্যাটাকগুলো বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন জঙ্গি ঘাঁটিতে, এমনকি এর ভিতরে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে মিয়ানমারের বিদ্রোহী গ্রুপের প্রশিক্ষণ বাংলাদেশের মাটিতে হচ্ছে, সেই ভিডিও আপনারা দেখেছেন। পরিস্থিতি কিন্তু মোটেই ভালো না। আর যে নির্বাচনকালীন সময় সরকার পুরো অস্ত্র দিয়ে দিচ্ছে সবার হাতে, সকল দলের নেতারা যারাই অ্যাপ্লাই করছে তাদের জন্য অস্ত্র দিয়ে দিচ্ছে। আর অতীতে কিন্তু সকল সরকার নির্বাচনের সময় অস্ত্র উদ্ধার করতো, আগে লাইসেন্সটা হোল্ডার অস্ত্রদের থানায় জমা দিতে বলতো, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত অস্ত্র কারো কাছে থাকবে না। এবার কিন্তু অস্ত্র সরকার দিয়ে দিচ্ছে। আর ইলিগাল অস্ত্র তো আছেই, অবৈধ অস্ত্র মানুষের কাছে আসছে, পাকিস্তান থেকে আসছে, মিয়ানমার থেকে আসছে, বিভিন্ন ভাবে আসছে। তো এবার আগামী 1 মাস ব্লাড শেড চলবে, রক্তের গঙ্গা বইতে পারে। এক হাদি মারা গেছে, এরকম অনেক হাদি অ্যাটাক হবে। এবং আপনারা দেখছেন হাদির মৃত্যুকে কেন্দ্র করে নিয়ে যে কথাগুলো হচ্ছে, তাদের বিএনপি এনসিপি কে দোষ দিচ্ছে বা ইনকিলাব মঞ্চকে দোষ দিচ্ছে, আবার এই জুলাই যোদ্ধারা বিএনপি কে দোষ দিচ্ছে, আবার জামাত বিএনপি কে দোষ দিচ্ছে, বিএনপি জামাতকে দোষ দিচ্ছে। মাঝে মাঝে আসতেছে যে ছেলেটা মেরেছে ফয়সাল না কি যেন নাম, সে নাকি ছাত্রলীগ করতো। তো ছাত্রলীগ তো সবাই করতো, ছাত্রলীগ কে করতো না? এই যারা এনসিপি নেতারা, এই যারা জুলাই যোদ্ধারা, সবাই তো ছাত্রলীগে ছিল। তো ওই ট্যাগ দিয়ে আওয়ামী লীগের উপর দেওয়া যাবে না। আওয়ামী লীগ নিজেরা তাদের ফোন ইউজ করতে পারে না, সবাই পালিয়ে আছে। অর্থাৎ আওয়ামী লীগকে এরপরে আপনারা ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে প্রতিদিন 2000 আওয়ামী লীগের নেতা কর্মীকে অ্যারেস্ট করা হচ্ছে, অর্থাৎ নির্বাচন শান্তিপূর্ণ হবে। তার মানে প্রতিদিন 2000 করে আপনি অ্যারেস্ট করে আপনি সকল কারাগার ভরে ফেলবেন, তা ভোট দেবে কারা? তো এই নির্বাচন আলটিমেটলি শেষ মতো নির্বাচন হবে না। এই সরকারের এখন দুটো পথ খোলা আছে, এক আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণের নির্বাচন, অথবা আওয়ামী লীগকে বাদ দিয়ে এমন একটা পরিস্থিতি করবে যে ভারত বিদ্বেষী অবস্থা। আলটিমেটলি নির্বাচন হলে ওই সরকারকে চলে যেতে হবে, নির্বাচন না হলে ওই সরকারকে চলে যেতে হচ্ছে। তো এই সরকার চলে যাচ্ছে, চলে যাওয়ার আগে একটা মেসেজ দিয়ে যাচ্ছে সেই লুকিং ফর শত্রুস বাবরের মতো, যে আমরা ভারতের শত্রু, ভারত বিদ্বেষী, ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছি বলেই আজ আমাদেরকে সরে যেতে হলো। এবং তাদের যারা জেনারেশন, পরবর্তী জেনারেশন, তাদের কাছে ওই মেসেজ দিয়ে যাবে তোমরা আগামীতে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, প্রস্তুত হও। এবার আমরা চেষ্টা করেছি, পারিনি, ভবিষ্যতে যেন তোমরা সফল হও। ওই রকম একটা জায়গায় তাদের ভিতরে একটা হিরোইজম তৈরি থাকবে ভারত বিরুদ্ধে, এবং এইভাবেই এই সরকারের পতন হবে।